বা কোনো পরাজয় হয়, এমনকি কোনো বিজয়। প্রতিটি বিজয়ের মধ্যে পরাজয়ের বীজ লুকায়িত থাকে, আর প্রতিটি পরাজয়ের মধ্যে বিজয়ের বীজ লুকায়িত থাকে। যারা পর্যালোচনা করতে পারে এবং সঠিক সমস্যাটা তারা বুঝতে পারে, তাদের জন্য যারা বিজয়ী হবে বিজয়টা দীর্ঘমেয়াদী হয়, আর যারা পরাজিত হয় সেই পরাজয় কাটিয়ে ওঠা খুব তাড়াতাড়ি তাদের পক্ষে সম্ভব হয়। বোঝার চেষ্টা করুন বিএনপি হঠাৎ করে এখানে পরাজিত হলো কেন। বলা হচ্ছে যে জামাত আওয়ামী লীগের ভোট পেয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 40,000 ছেলে মেয়ে থাকে, ধরুন 10,000 জামাতের আছে, এতে কোনো অংশে কম নেই, 10,000 জামাতের আছে। তাহলে বাকি যদি 30,000 হয়, তো সেই 30,000-এর মধ্যে 15,000 যদি ছাত্রদলের থাকে, 15,000 ছাত্রলীগের আছে, 19-20। তাহলে এই যে 15,000 ছাত্রলীগের ছেলেমেয়েরা আছে, তারা তাদের যে ভোট প্রয়োগ করেছে বা করবে পার্সেন্টেজ অনুযায়ী, শিবিরের 10,000 ভোটের মধ্যে ধরুন 10,000ই কাউন্ট হলো। ছাত্রদলের 15,000-এর মধ্যে ধরুন 10,000 কাউন্ট হলো এবং ডিভাইডেড হয়ে গেল। আর ছাত্রলীগের যেহেতু অনেকে ভয়ে আছে, তো সেখানে তাদের মধ্যে যারা ছাত্রলীগ করে 15,000-এর মধ্যে 7,000 ভোট কাউন্ট হলো। এখন এই 7,000 ভোট তারা কাদেরকে দেবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গতের কারণেই জামাতকে দেবে। কেন জামাতকে দিবে? জামাত তাদেরকে অ্যাপ্রোচ করেছে। 2 নম্বর হলো জামাতের সঙ্গে তাদের অতীতে একটা সম্পর্ক ছিল, এখনও আছে তলে তলে। তৃতীয়ত, সারা বাংলাদেশে মূলত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব এবং সংঘাত প্রকট। এ যাবৎকালে যত মামলা হয়েছে, যত মব হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোর্ট কাছারিতে, যেখানে যেখানে যত সংঘাত, প্রায় সব কিছুই বিএনপির সঙ্গে হয়েছে। এটা সত্য যে জামাতের হাতে, এনসিপির হাতে শেখ হাসিনার পতন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পতন হয়েছে শেখ হাসিনার, কিন্তু সেই পতন পর্যন্তই। কিন্তু পতনের পরে যে মামলা, মোকদ্দমা, হামলা, জুলুম, অত্যাচার, মারপিট, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যা কিছু দেখেন, 100টির মধ্যে 99টি ঘটনা ঘটেছে বিটুইন আওয়ামী লীগ এবং বিএনপি, ছাত্রদল ভার্সেস ছাত্রলীগ। ফলে কি হলো? ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হবে না, এবং এখানে এই সম্পর্কটা জামাতের সঙ্গেই হবে বা শিবিরের সঙ্গে হবে। এটা একটা সরল বিষয়। তো সেই ক্ষেত্রে যদি নির্বাচনে জয়লাভ করতে হয় বা আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে যদি বিএনপিকে জয়লাভ করতে হয়, তাহলে এই যে আওয়ামী লীগের যে ভোট, 35% ভোট, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15,000 যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোট ছিল, এটাকে মিনিমাইজ করা, এটাকে পুরো ভোটের কেন্দ্র থেকে আলাদা করে রাখা, পুরো পলিসি যদি আপনি না করেন, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি এটা আপনাদের বিরুদ্ধে চলে যাবে। ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন পুরো মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেনের বাহিনী ছিল রিপাবলিকান গার্ড। এখন বলা হয় যে সারা পৃথিবীতে 80-র দশকে যে কয়টি বাহিনী সবচেয়ে যুদ্ধংদেহী ছিল এবং ইফেক্টিভলি যুদ্ধের ময়দানে কার্যকর ছিল, তার মধ্যে সাদ্দামের রিপাবলিকান গার্ড ছিল অন্যতম প্রধান ব্যক্তি। যখন সেখানে সাদ্দামের বিচার হচ্ছিল, মার্কিন বাহিনী সেখানে ছিল, তারপর মার্কিন মদতপুষ্ট সরকার ইরাকের শাসন ক্ষমতায় ছিল, তখন দুটো রাজনৈতিক সমস্যা দেখা দিল। প্রথম সমস্যা হলো যে সাদ্দাম হোসেন সেখানে সুন্নি মতবাদের সরকার চালাচ্ছিল, যারা ইরাকের সংখ্যা লঘু 30%, আর বাকি 60% হলো শিয়া, আর 10% হলো অন্যান্য সম্প্রদায়, কুর্দি থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় রয়েছে।
তো সেখানে রাতারাতি ইরান সমর্থিত যে শিয়া গোষ্ঠী তারা শক্তিশালী হয়ে পড়ল। আমেরিকা প্রমাদ গুনল যে এই সাদ্দামের যে রিপাবলিকান গার্ড, তাদের অনেকের কাছে আর্মস আছে, ট্রেনিং আছে, তারা যদি ইরানের সাথে যোগ দেয় এবং তারা যদি যাকে বলা হয় সেই শিয়া নিয়ন্ত্রিত বাহিনীদের সাথে যোগ দেয়, মুক্তাদাল সদর তার সঙ্গে যোগ দেয়, তাহলে আমেরিকা সেখানে টিকবে না, গেরিলা যুদ্ধে টিকবে না। তখন তারা কি করলো? আইএস প্রতিষ্ঠা করলো ইসরায়েলের সহযোগিতায়। সেই আইএস যে গঠন করলো আবু বকর বাগদাদির মাধ্যমে, এবং সেখানে পুরো সাদ্দামের বাহিনীকে আইএস তারা নিয়ে নিল এবং ইরাকের একটা বিরাট অংশ তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তো ইরাকের একটা বিরাট অংশ আর অন্যদিকে সিরিয়ার একটা বিরাট অংশ ছেড়ে দিয়ে আইএসের অধীনে এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, যারা আয়তনে সিরিয়ার চেয়েও বড় এবং ইরাকের চেয়েও বড়। ফলে কি হলো, ওই ধীরে 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 আইএসকে তারা আবার পরবর্তী লেভেলে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা নিল, এটা করতে তাদের অন্ততপক্ষে ৮-১০ বছর তারা সময় নিয়েছে। কিন্তু এই ৮-১০ বছর সময় তারা ইরাককে বাঁচিয়েছে এই সাদ্দামের বাহিনীর দ্বারা। বোঝার চেষ্টা করেছে দিস ইজ পলিসি। তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের জনসমর্থন, আওয়ামী লীগের ভোটার, এরা সবার জন্য থ্রেট, যারা ক্ষমতায় যেতে চায় সবার জন্য থ্রেট। কাজেই এখন আপনাকে এই শক্তিটাকে নির্মূল করতে হবে, একদম নির্মূল করতে হবে, মূল ধারার বাইরে রাখতে হবে, অথবা এদেরকে একীভূত করতে হবে। এই একীভূত করার কাজটি প্রথম দিন থেকে একেবারে ফার্স্ট ডে আগস্টের ৫ তারিখ থেকে ম্যাটিকুলাসলি জামাত যেভাবে করছে, বিএনপি এই জায়গাতে হাতই দিতে পারেনি। অথচ বিএনপি যদি যেটা ছিল যে মুক্তিযুদ্ধ বিরোধী যে ন্যারেটিভ, সেটাকে চাঙ্গা রাখত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটি যদি চাঙ্গা রাখত, তাহলে এই যে সারা দেশে যে স্বার্থের সংঘাত, বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থের সংঘাত, এই সংঘাতের ফলেও আওয়ামী লীগের ভোটারদেরকে কিন্তু বিএনপি ম্যানেজ করতে পারত, যেটা তারা পারেনি। ফলে কি হলো, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস, পুরো জিনিসগুলো মানে যাকে বলা হয় এগুলো নিয়ে যখন মব হয়েছে, তো সেই মবের জন্য এনসিপি দায়ী হয়েছে, তারপরে জামাত দায়ী হয়েছে, কিন্তু কার্যত ইন জেনারেল যে ক্ষতিটা হয়েছে, ম্যাসিভ যে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, সেটা কিন্তু বিএনপি দ্বারা হয়েছে। এখন বিএনপি এই ক্ষতিটা যদি আওয়ামী লীগকে পুষিয়ে দিতে না পারে, তাহলে এই পুরো আওয়ামী লীগের যে ফোর্সটি বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তারা জামাতে যোগ দেবে প্রতিটি নির্বাচনে, এবং যেখানে সুযোগ আসবে এখানে এই ঘটনাটাই ঘটবে। তো এই প্রবলেমটা আগে অ্যাসার্টেন করতে হবে যে আমার শরীরে ক্যান্সার আছে, বা আমাদের এই দেশে করোনা আছে, আমাদের এই দেশে আওয়ামী লীগ নামক একটি সমস্যা আছে, এটা আগে স্বীকার করতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে শুরু করে একদম নিচের যে পর্যায়ে, তারা কখনোই এই সমস্যাটাকে ওন করতে চায়নি, এই সমস্যাটাকে অ্যাভয়েডও করতে চায়নি, আর এই সমস্যাটাকে নিষ্পত্তিও করতে চায়নি। কিন্তু এই সমস্যাটাকে এনক্যাশ আলটিমেটলি এনসিপি করে ফেলেছে। এনসিপির অনেক নেতা যারা নির্বাচনে ভালো করতে চায়, তারা তাদের এলাকাতে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা আকৃষ্ট করে ফেলেছে। আপনি গিয়ে দেখেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কুমিল্লাতে কি করেছে, একইভাবে অন্যান্য যারা আছে, হাসনাত তার এলাকাতে কি করেছে, সার্জিস তার এলাকাতে কি করেছে, তারা কোনো শত্রুতা করেনি। ওখানে গিয়ে দেখেন তাদের যে সমস্ত এলাকাতে আছে, নাসিরুদ্দিন পাটোয়ারির এলাকাতে গিয়ে দেখেন কি হচ্ছে, তারা আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা করেনি। ওখানে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ শত্রুতার মধ্যে থেকে তারা মজা লুটে নিয়েবে। একইভাবে চরমোনাই পীর সাহেব, তারা কি করেছে, তারা আওয়ামী লীগের সঙ্গে বরিশালে কোনো সংঘাতে যায়নি, কোথাও তারা সংঘাতে যায়নি, ওই সংঘাতের জায়গাটা তারা বিএনপির দিকে ছড়িয়ে দিয়েছে। ফলে কি হলো, এই যে ডাকসু নির্বাচনে বিএনপির যে ভূমিধস পরাজয়, এই পরাজয়ের কারণ হিসেবে এখন মির্জা আব্বাস দায়ী করছেন, অনেক নেতা মানে জামাত এবং আওয়ামী লীগের, শিবির এবং ছাত্রলীগের যে বন্ধুত্ব বন্ধন দায়ী করেছেন।
তো এটাই তো হবে, এর বাইরে কী হবে? ইতিপূর্বে তো যে কয়বারই আমাদের রাজনীতির পট পরিবর্তন, পালা পরিবর্তন, সময়ের প্রয়োজনে কি আওয়ামী লীগ বিএনপি বন্ধু হয়নি? সময়ের প্রয়োজনে বিএনপি জামাত কি বন্ধু হয়নি? সময়ের প্রয়োজনে কি জাতীয় পার্টির কাছে বিএনপি যায়নি? সময়ের প্রয়োজনে জাতীয় পার্টি আওয়ামী লীগ বন্ধুত্ব হয়নি? এটা হয়েছে। অতীতে যদি হয়ে থাকে তাহলে এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের বন্ধুত্ব হবে না? 111-এর সময় কি হলো? 111-এর সময় যে 111-এর কর্তা ব্যক্তিরা বিএনপিকে মাইনাস করেছিল, যখন তাদের পজিটিভ সময় আসলো তারা কি বিএনপির কাছে সবার আগে যায়নি? বিএনপি তো সেই সুযোগ নিতে পারেনি। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো অন ট্রাস্ট অর্ডলি অনেস্টলি বেগম জিয়ার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছে, তাদের কাছে ক্ষমতা দিতে চেয়েছে। এটা ওপেন সিক্রেট। কিন্তু বিএনপি সেটা ক্যাশ করতে পেরেছে? শেখ হাসিনা সেটা ক্যাশ করেছে, ফলে তারা ক্ষমতা এসেছে। এটাই তো নিয়ম। সেই নিয়মগুলো বিএনপি যদি অনুসরণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, তাহলে এই যে ডাকসুতে তাদের যে বিপর্যয়, সেই বিপর্যয় বাড়তে থাকবে। আমি মনে করি বিএনপি বড় দল, তাদের মধ্যে অনেক প্রাজ্ঞ লোক রয়েছে, অনেক জনপ্রিয় প্রার্থী রয়েছে, তারপরে অনেক জনপ্রিয় মুখ রয়েছে, প্রিয় মুখ রয়েছে, সেইগুলোকে তারা যদি সময় মতো কাজে লাগায়। এখন বিএনপির ধরেন তারেক রহমান সাহেবের প্রিয় কেউ হতে পারেন, সালাউদ্দিন সাহেবের প্রিয় কোনো ব্যক্তি হতে পারেন, তারপরে মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি হতে পারেন। এখন মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি যে বিএনপির প্রিয় ব্যক্তি হবে, নট লাইক দ্যাট। ধরুন যত কিছু হোক না কেন, এখনও যদি মাহিবী চৌধুরী কোনো একটা জায়গাতে দাঁড়ান, তো সেখানে দেখবেন যে বিএনপির নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মী, 500 নেতাকর্মী চলে আসবে। আর পাশে আপনি যদি বিএনপির অন্য কোনো এখন এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা আছে, ধরুন রুহুল কবির রিজভী সাহেবকে দাঁড়া করিয়ে দেন, দেখবেন রিজভী সাহেবের কাছে, মাহির কাছে যে কজন লোক গেছে তার অর্ধেক লোকও রিজভী সাহেবের কাছে যাবে না। এটাই রিয়ালিটি। এখন এটাকে বিএনপি কিভাবে এনক্যাশমেন্ট করবে? আবার ধরুন পার্থ, সে তো আন্দালিব রহমান পার্থ বিএনপির কেউ নন, কিন্তু কোনো একটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি রুমিন দাঁড়ায়, তারপরে পার্থ দাঁড়ায়, দুজন দাঁড়িয়ে ডাকসু ভবনের সামনে কথা বলছেন, আর অদূরে ধরুন এখন এই মুহূর্তে ছাত্রদলের যাদের ক্ষমতা, যাদের হাতে ক্ষমতা, এরকম দুজন লোক দাঁড়িয়ে আছে। আমি নাম বললাম না, কাউকে ছোট করলাম না। আপনি বলেন তো, ছাত্রদলের যারা সাধারণ নেতাকর্মী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ নেতাকর্মী, তারা কার কাছে যাবে? রুমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না, পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের আকর্ষণ কাদের প্রতি থাকবে? এখন এই যে জনপ্রিয় যে মুখগুলো রয়েছে, সেই মুখগুলো বিএনপি তো কাজে লাগায়নি, লাগাচ্ছে না। বিএনপির মধ্যে রয়েছে, কিন্তু তারা তাদের যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতির মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। যেখানে মিজানুর রহমান আজাহারি, তারপরে অন্যান্য যারা ওয়াজের ময়দানে খুব জনপ্রিয়, সেই তাদেরকে জামাত এনক্যাশ করছে, অনেককে প্রার্থী বানাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে আহমদুল্লাহর পেছনে, কোটি কোটি টাকা খরচ করছে মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে। তারপরে ওই যে কুষ্টিয়ার এক ভদ্রলোক ওয়াজ করেন, তার পিছনে তাকে কুষ্টিয়াতে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই যে তাদের যে জনপ্রিয়, এখন নেতৃত্বের দিক থেকে দেখা গেল যে ডক্টর মাসুদ, তারপরে অন্যান্য যারা আছেন, হামিদুর রহমান আজাদ, তারপরে শেষে সেলিম উদ্দিন, এরকম আবদুল্লাহ তাহের, এরকম 10 জন জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন, তো তাদের যে নেতৃত্বের গুণাবলী, দলের প্রতি কন্ট্রিবিউশন, দলে তাদের যে গুরুত্ব, সেই দিকে যদি চিন্তা করেন, তাহলে মিজানুর রহমান আজাহারি বা অন্যান্য যারা আছেন দলে, তাদের ওজন যদি আমি আগে যাদের নাম বললাম 1 মণ হয়, এদের ওজন 1 কেজিও নয়। কিন্তু যখন মঞ্চ সাজানো হয়, যেহেতু মঞ্চের অডিয়েন্সের আকর্ষণ মিজানুর রহমান আজাহারির পক্ষে, তখন তারা করে কি, এই সিনিয়র নেতৃবৃন্দ তারা হাত ধরে তাকে সেই যাকে বলে শাইখুল হিসাবে, অর্থাৎ অনুষ্ঠানের প্রধান মেহমান আজিম হিসাবে তাদেরকে যে কদর করা হয় এবং তাদেরকে যেভাবে তোয়াজ তদবির করা হয়, আলটিমেটলি এই জনপ্রিয়তাটা চলে আসে জামাতের পকেটে।
অথচ মিজানুর রহমান আজহারী যেখানে ওয়াজ করতে যায় সেখানে বিএনপির অনেক লোক আসে, আওয়ামী লীগের লোকও আসে, এবং তারা এই বিনয় দেখে তারা জামাতের প্রতি অনুরক্ত হয়ে যায়। অন্যদিকে বিএনপির যে সকল মানে পরিচিত মুখ রয়েছে, যে সকল সম্মানিত মুখ রয়েছে, যে সকল জনপ্রিয় মুখ রয়েছে, সেটা গায়ক হোক, শিল্পী হোক, রাজনৈতিক নেতা হোক, বুদ্ধিজীবী হোক, তাদেরকে কি করে গুটিয়ে 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 শেষ করে দেয়া হয়। শেষ করে দেয়া হয়, এটার মানে মানে বাস্তব উদাহরণ তো আমরা দেখতে পাচ্ছি। এবং তাদেরকে কোনো একটা অনুষ্ঠানে ডাকা হচ্ছে না, কোথাও তাদের হাতে মাইক দেওয়া হচ্ছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফজলুর রহমান 1 ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন, জাস্ট 1 আওয়ার, শিবির সারাদিন ওয়াজ করেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরকে আন্দোলিত করতে পারতো না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান হাবিব যদি বক্তব্য দিতে যেতেন, আমানুল্লাহ আমান যদি বক্তব্য দিতে যাইতেন, ফজলুল হক মিলন যদি বক্তব্য দিতেন, যদি ওখানে নাজিমুদ্দিন আলম বক্তব্য দিতে যেতেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ সে বক্তব্য শুনত ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আচ্ছা, যদি সানাউল হক নিরুকে মুভ করানো হতো, নিরু ভাই, আপনি পাগল হয়ে যেত ছাত্রদলের পোলাপান। এখন নিরু সাহেব নমিনেশন আপনি দিলেন না, দিবেন না, তাকে দরকার নেই, কিন্তু এই সময়তে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানাউল হক নিরুকে দরকার, মালেককে দরকার, রতনকে দরকার। মালেক আছে কিনা আমি জানি না, কিন্তু রতন তো আছে, কামরুজ্জামান রতন। এখনো তো পূর্ণ হবে নাকি নতুন কোন ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জামাত, এনসিপি কিংবা জাতীয় পার্টি, অন্তরালে আওয়ামী লীগ যদি কোনো জোট করে ফেলে, তাহলে তো বিএনপির জন্য 50টি সিট পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে যেটা বলে নিই যে ডাকসুর এই ফলাফলের কারণে যমুনাতে রীতিমতো জোয়ার এসে গেছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, যেটাকে কেন্দ্র করে এখন প্রধান উপদেষ্টার রাজনৈতিক কর্মকাণ্ড, রাষ্ট্রনৈতিক কর্মকাণ্ড, সরকারি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তো সেই যমুনাতে দীর্ঘদিন ধরে ভাটার টান যাচ্ছিল, যমুনার আকর্ষণ কমে যাচ্ছিল। যমুনাতে যারা কর্মরত ছিলেন তাদের অনেকের মধ্যে হতাশা এবং দোদুল্যমানতা দেখা যাচ্ছিল। ডাকসু নির্বাচনের পরে সেখানে সঙ্গত কারণে নতুন প্রাণ সঞ্চার হয়েছে, জোয়ার এসেছে। সেটা কেন? আপনারা জানেন যে এই সরকার প্রথম থেকে বলে আসছিল যে তারা একটি ম্যাটিকুলাস ডিজাইন করেছিল শেখ হাসিনার পতনের জন্য। প্রথম দিকে আমরা গা করিনি, যারা দর্শক শ্রোতা ছিলাম আমরা গা করিনি, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপি তারা দীর্ঘদিন ধরে দেশে, দেশের বাইরে নানাভাবে চেষ্টা এবং তদবির চালিয়ে আসছিল শেখ হাসিনার পতনের জন্য, এবং তার পতনের নেপথ্যে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রায় সব কিছুই করা হয়েছিল। এটি এমনি এমনি একটা গণ অভ্যুত্থানে বা মানুষের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ অলনে সার্ডেন রাস্তাতে এটা বিস্ফোরিত হয়েছে, নট লাইক দ্যাট। এটার পেছনে মাল ছিল, মশলা ছিল, এটার পেছনে শক্তি ছিল, সামর্থ্য ছিল, পরিকল্পনা ছিল, হতাশা ছিল, সফলতা ছিল, এবং নিত্য নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন জনমত, কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে যারা এই কাজগুলো সম্মিলিতভাবে করেছিলেন 2023 সনে বা তারও অনেক আগের থেকে, মূলত রাতারাতি যখন ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখলাম মনে হয়েছে যে এরা আকাশ থেকে নাজিল হয়েছে, কিন্তু ঘটনা আসলে তা নয়। তাদের সকলের সঙ্গে একটা সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অর্থাৎ এনসিপির বা সমন্বয়কদের যাদের নাম আমরা বলছি, তারা জামাতের নেতৃবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংকের যারা লোকজন, তার সঙ্গে মার্কিন ডিপ স্টেটের যে সংযোগ, এরকম নানা যে বিষয়গুলো আসছে তাদের মধ্যে একটা পূর্ব পরিকল্পনা ছিল। এখানে হঠাৎ করে বদিউল আলম মজুমদার সাহেব আসেননি।
এখানে হঠাৎ করে আলী রিয়াজ সাহেব আসেননি। তাদের মধ্যে অবশ্যই একটা ভালো সুসম্পর্ক ছিল। তো গত ১ বছরের নানা রকম রাজনৈতিক টানাপোড়েন, নানান রকম ঘটনা, দুর্ঘটনা এবং রাজনীতির ময়দানে যেভাবে এনসিপি বা জামাতের সফলতা, তাদের যারা মাস্টার মাইন্ড, তারা যেভাবে আশা করেছিলেন ওই জায়গাটিতে ভাটা পড়ে যাচ্ছিল। আইনশৃঙ্খলার অবনতি, যেখানে সেখানে মব এবং মবের কারণে যে জনমত, সেই জনমত ক্রমশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছিল। অন্যদিকে একক এবং বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির উত্থান এবং বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটার অবনতি এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কের অবনতি। এই অবস্থাতে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথী যারা আছেন তারা বিএনপিকে ভয় পাচ্ছিল, আর তাদের যারা নিয়োগকর্তা বা তাদের যারা সঙ্গী সাথী, তাদের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থায় তারা তাদের চির ধরেছিল। এর প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয় লন্ডনে, এবং সেই বৈঠককে কেন্দ্র করে রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি হয়। যদিও আমি বলেছিলাম যে এই বৈঠকের ফলাফল সরকারের জন্য এবং বিএনপির জন্য বুমেরাং হবে আগামীতে, এবং ঘটনা বাস্তবে তাই ঘটেছে। গত কয়েক মাসে এই বৈঠকের ফলে বিএনপির কোনো লাভ হয়নি, বরং বিএনপির যে রাজপথে শক্তিমত্তা ছিল, বিএনপির মধ্যে যে ঐক্য ছিল, তারপরে বিএনপির যে একটা গোল ছিল এবং বিএনপির যে একটা আত্মবিশ্বাস ছিল, লন্ডন বৈঠকের পরে সেই আত্মবিশ্বাস চলে গেছে। বিএনপির যে তরুণ তুর্কি, যারা মনে করতেন যে তারা আন্দোলনকে নেতৃত্ব দিবেন, তো সেই জায়গাগুলোতে তারেক রহমান সাহেবের যে শক্তিশালী হাত ছিল, সেই হাতগুলো দুর্বল হয়ে গেছে লন্ডন বৈঠকের পরে, এবং সেখানে এখন বিএনপির মাসেল পাওয়ার বলতে একমাত্র নয়ন আছে। তো যুব দলের নয়ন আছে, এখন জনাব তারেক রহমান সাহেবকে সব কাজেই নয়নকে ব্যবহার করতে হচ্ছে, কিন্তু নয়নের যে ইফেক্টিভনেস, সেটা শাহবাগে যুবদলকে কেন্দ্র করে বা অন্য একটা জায়গাতে মানে একটা সীমিত রয়েছে, যেটা এরশাদ যেটা পারত অনায়াসে ৫,০০০ ১০,০০০ লোক তার নিজস্ব যোগ্যতা বলে সে জোগাড় করতে পারত, কিন্তু সেই যে তার স্পিরিটটি, সেই স্পিরিটটি নষ্ট হয়ে গেছে ঢাকা সিটি কর্পোরেশনের তার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে ব্যর্থতার কারণে। এবং এই আন্দোলনে যে সে ব্যর্থ হয়েছে, এর মূল কারণ লন্ডন বৈঠক। অর্থাৎ লন্ডন বৈঠকে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমঝোতা হয়েছিল, সেখানে কি হয়েছিল আমরা জানি না। তবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মানিত করতে চাননি, ছোট করতে চাননি, বিব্রত করতে চাননি। ফলে এই কাজ করতে গিয়ে এরশাদকে এবং এরশাদের যে স্পিরিট, সেই স্পিরিট এবং স্পিড, তার যে যাকে বলা হয় দুটো শক্তি, ভিতর থেকে অন্তর্নিহিত যে শক্তি, স্পিরিট আর স্পিড মানে গতি, এই দুটোই কিন্তু নষ্ট হয়ে গেছে। একইভাবে তাবিদ আওয়াল এখন সে বাফুফেকে নিয়ে ব্যস্ত আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে ব্যস্ত আছে, নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে যদি এই মুহূর্তে নির্বাচন হয়ে যায় বা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে বিএনপির এই দুই প্রার্থী, তাদের প্রতিপক্ষ জামাতের প্রার্থী, মানে এখানে যদি চমক সৃষ্টি হয়ে যায়, অবাক করা চমক সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ ধরুন হঠাৎ করে দেখা গেল যে উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী আন্দালিব রহমান পার্থ, তাকে সমর্থন দিয়েছে জামাত। আমি অবাক হব না, কোনো অবস্থাতেই অবাক হব না। কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী হয়েছে সাবের হোসেন চৌধুরী এবং জামাত তাকে সমর্থন দিয়েছে, জামাতের প্রার্থী। কোনো অবস্থাতেই আমি কিন্তু অবাক হব না। বিএনপি দুই চোখে রীতিমতো সর্ষে ফুল দেখবে, এবং সেই নির্বাচন প্রতিহত করা, তারপরে সেই নির্বাচন বানচাল করা, সেই নির্বাচন মোকাবেলা করার কোনো সামর্থ্য বিএনপির থাকবে না। এবং জামাত এই কাজ যে করছে না, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না। তাদের সমস্ত কিছুই ম্যাটিকুলাসলি, যেটা ডাকসুতে দেখা গেল, যেটা বলছিলাম। তো সেই লন্ডন বৈঠকের পরে সঙ্গতিকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস 2 মাস 60 days সে বিএনপির প্রতি অ্যাটেন্টিভ ছিলেন,
তারেক রহমান সাহেবের প্রতি কমিটমেন্ট তিনি রক্ষা করার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ওইদিকে সরকারের প্রস্তুতি তুমুলভাবে চলে আসছিল। এরই মধ্যে ডাকসু নির্বাচন। তো ডাকসু নির্বাচনটা না হলেও পারত, বিএনপি ইচ্ছা করলে নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারত, কিন্তু সেটা না ঠেকিয়ে তারা ওভার কনফিডেন্ট বা কনফিডেন্স ছিল যে এই নির্বাচনে হয়তো তারা জয়লাভ করবে, শিবির কোনো অবস্থাতেই পারবে না। কিন্তু বাস্তবে দেখা গেল শিবির এখানে জিতে গেছে। এবং আমি আজকে যে ভিডিওটি করছি, আজকের দিনটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সেখানে বিএনপি যে খুব ভালো ফলাফল আসবে আমি এই মুহূর্তে আশা করতে পারছি না। কিন্তু বিএনপি ভালো করলেও সেখানে কোনো লাভ হবে না, খারাপ করলেও কোনো লাভ হবে না, কিন্তু মূল খেলাটা হবে রাজশাহীতে। তো এই রাজশাহীতে যদি জামাত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফুল প্যানেলে বিএনপিকে জিতিয়ে দেয় বা বিএনপি জিতে যায়, তাহলে কি হলো যে একবার ওই যে মাছ শিকার করে মাছকে আপনি রশি ছিঁড়ে দিলেন, আবার ধীরে ধীরে টেনে নিয়ে আসলেন। তো এইভাবে বিএনপির সঙ্গে যে খেলাধুলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, সেই খেলাধুলা মোকাবেলা করার জন্য চাণক্য যে নীতি, সেই নীতি বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। তো ফলে এখন কি হলো, এই ডাকসু নির্বাচনের ফলে নির্বাচনের যে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, যে ইমেজ চালু হয়ে গেছে, এটাকে জামাত কাজে লাগানোর চেষ্টা করবে। কিভাবে লাগাবে সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আর এই যে ভূমিধস বিজয়, এই বিজয়ের সঙ্গত কারণেই জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপির যে পুরনো প্রেম, তাদের যে ঐক্য, সেটাতে আবার যাকে বলা হয় গতি চলে এসেছে। এবং এই গতির ফলে যেটা হবে আগামীতে, বিএনপির সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্কটা ছিল, কমিটমেন্টটা ছিল, সেই কমিটমেন্টের জায়গাতে তারা একত্র থাকতে পারবে না। বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে, নেতাকর্মীরা ধৈর্য হারিয়ে ফেলেছে এবং ফেলবে, এবং ২-৩ জায়গাতে অপ্রীতিকর ঘটনা যদি ঘটে যায় এবং সেখানে রাষ্ট্রীয় বাহিনী যদি অ্যাকশনে যায়, সবচেয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আবার রাষ্ট্রীয় বাহিনী যদি অ্যাকশনে না যায়, তাহলে জামাত শক্তি প্রয়োগের ক্ষেত্রে সারা দেশে জামাত বিএনপির সঙ্গে পারবে না, মাসেল পাওয়ারে পারবে না, সেখানে জামাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ অস্থিতিশীলতার মধ্যে যাবে। কিন্তু যা কিছুই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে দেশি এবং বিদেশি যে চাপটা ছিল, সেই চাপের জায়গাতে তিনি অনেকটা রিল্যাক্স অনুভব করবেন বা করা শুরু করে দিয়েছেন। ফলে দেখবেন যে সরকারের অনেক কর্তা ব্যক্তি, উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন, তারা এই ডাকসু নির্বাচনের পরে তাদের মধ্যে একটা জড়তা চলে এসেছে, একটা হাই এসেছে, একটা ঘুম ঘুম ভাব চলে এসেছে, একটা চিয়ার্স মুড চলে এসেছে। আর অন্যদিকে দেখবেন যে বিএনপির যারা লোকজন রয়েছে তারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। এর প্রেক্ষিতে রাতারাতি যে নির্বাচনগুলো হতে যাচ্ছে, সেখানেও জামাত প্রার্থীরা ভালো করবেন, কিন্তু দিন ১৫ পরে বা ১ সপ্তাহ পরে মানুষের মনোজগতে যে বিবর্তন হবে এবং জামাতের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের মধ্যে যে জিদ, ক্রোধ, এই জিনিসগুলো কাজ করবে। এর ফলে এই ডাকসুর বিজয়টি জামাতের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। এখানে আমি হবে বললাম না, হয়ে যেতে পারে। কেন বুমেরাং হতে পারে সেটা আপনাদেরকে বর্ণনা করছি। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ৮০-র দশকে, অর্থাৎ ৮১ থেকে ৮৮ সন পর্যন্ত, তারা সবাই জানেন যে ওই সময়টিতে বাম দল, তারপর ছাত্রদল, ছাত্রলীগ একত্র হয়ে শিবির পেটাতো এবং শিবির পেটানোটাকে তারা মনে করত তাদের একটা মহাবিজয়, পুণ্যের কাজ, হাত পাকানো। একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো ছাত্র, শিবির করে, কিন্তু কিছু বলে না, কিন্তু জেনে গেছে যে এই লোকটা শিবির করে, তাকে হল থেকে তাড়িয়ে দেওয়া, মারধর করা, এই কাজগুলো একটা অনেকটা হিরোইজমের পর্যায়ে ছিল ৮০-র দশকে। যা হোক, ওর মধ্যে কিন্তু জামাত শিবির সেই কাজগুলো তারা করে গেছে। এখন সারা বাংলাদেশে জামাত এবং শিবির, তাদের মহিলা সংগঠনগুলো, তারা অনেকটা পিঁপড়ার মতো, অনেকটা জাস্টে বলা হয় পিঁপড়া যেভাবে মাটির নিচ দিয়ে গর্ত খুঁড়ে তারা গন্তব্যে চলে যায়, আপনি টের পাবেন না। কিংবা দেখা গেল যে আপনার ঘরের মধ্যে সে বাসা বেঁধেছে, কিন্তু আপনি টের পাবেন না, পিঁপড়ার বাসা, খুব সহজে টের পাবেন না। তো ওইরকম
মানে জামাত যখন সারা বাংলাদেশের কোথায় কোন অবস্থার মধ্যে আছে এটা এখনও আমরা টের পাচ্ছি না, আর প্রতিপক্ষ কখন তারা টের পায়নি। দ্বিতীয়ত হলো যেখানে বিএনপির মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, আওয়ামী লীগ মনে করে যে তারা এই জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগ না হলে জাতীয় পার্টি বাঁচত না। আর জাতীয় পার্টি মনে করে যে আমাদের যখন শাসন ক্ষমতা ছিল তখন তো আমরা মানে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি। ৮৬ সনে আমরা আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনতাম, টাকা পয়সা না দিতাম, তাহলে আওয়ামী লীগ তো আজকের এই পর্যায়ে আসতেই পারতো না। তো এই যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থার কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, জাতীয় পার্টির ক্ষতি হয়েছে। অথচ তারা যদি পরস্পরকে সম্মান করত, সমীহ করত এবং একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকতো এবং একে অপরকে অপমান করার জন্য তারা যদি চেষ্টা না করতো, তাহলে হয়তো আজকের পরিস্থিতি তৈরি হতো না। ১৯৮৬ সনে শেখ হাসিনার সঙ্গে এরশাদের যে সমঝোতা হয়েছিল, সেটা যদি এরশাদ রাখতেন, সম্মান করতেন, তাহলে ৮৮ সনের ঘটনা ঘটতো না, গৃহপালিত বিরোধী দল তৈরি হতো না। সেটা পার্লামেন্ট কন্টিনিউয়াসলি চলতে থাকতো এবং শেখ হাসিনার মতো একটা শক্তিশালী বিরোধী দল থাকলে বা বিরোধী দলীয় নেত্রী থাকলে সেখানে এরশাদের পতন অত তাড়াতাড়ি হতো না। এটা হলো বাস্তবতা। আবার এরশাদকে ২০০৯ সন থেকে বা ৮ সন থেকে যেভাবে জাতীয় পার্টিকে ওন করেছে বা যেভাবে হাসানুল হক ইনুকে ওন করেছে, রাশেদ খান মেননকে ওন করেছে, ওটা যদি তাদেরকে মর্যাদা সহকারে ওন করা হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের অবস্থা এরকম হতো না। যেমন দেখা গেল মনিরুদ্দিন খান বাদলের সঙ্গে হাসানুল হক ইনুর যাকে বলা হয় গণ্ডগোল লাগিয়ে দেওয়া হলো। তারপরে হাসানুল হক মানে রাশেদ খান মেননের সঙ্গে ফজলে হোসেন বাদশার একটা দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেওয়া হলো। এরপর ফজলে হোসেন বাদশা বা মনিরুদ্দিন খান বাদল তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হলো না, শুধুমাত্র তাদেরকে হাতের হিসেবে ব্যবহার করা হলো। ফলে এই লোকদের যে বিশাল রাজনীতির যে বর্ণাঢ্য ক্যারিয়ার পুরো ধ্বংস হয়ে গেল, তারা কোলাবোরেটর হয়ে গেলেন, তারা দলও হারালো, আওয়ামী লীগ থেকে কিছু পেল না। অন্যদিকে মনিরুদ্দিন খান বাদল এবং ফজলে হোসেন বাদশার ভয় দেখিয়ে যেভাবে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে ছোট করতে 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 এমন অবস্থা নিয়ে গেল যে একসময় শেখ হাসিনা বললেন যে আপনারা তো সারা জীবন বাম রাজনীতি করেছেন, আল্লাহ খোদা বিশ্বাস করেন না, যান একটু মক্কা শরীফ থেকে হজ করে আসেন বা উমরা করে আসেন, এবং তারা সেই কাজ করে আসলো। এটি নিয়ে প্রচুর ঠাট্টা এবং মশকরা হলো। তো এইরকম যে ঘটনাগুলো তারা করেছেন, দিলীপ বড়ুয়ার সাথে করেছেন, মতিয়া চৌধুরীর সাথে করেছেন, সুরেন্দ্র সেনগুপ্তর সাথে করেছেন, তোফায়েল আমু, তারপর শেষে আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে করেছেন, এবং এরশাদ, জিএম কাদের, রওশন এরশাদ, বিদেশে এরশাদ, সবার সঙ্গে মানে একটা গৃহ বিবাদ তারা রীতিমতো লাগিয়ে রেখেছেন। এর ফলে তারা নিজেরা শেষ হয়েছেন, আর যাকে বলা হয় তাদের যারা সাহায্যকারী ছিল তারাও শেষ হয়ে গেছেন। একই ঘটনা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। বিএনপি নাজির রহমান মঞ্জুকে, পার্থর আব্বাকে ছাড়িয়ে আনলেন এরশাদের কাছ থেকে। আনার পরে তাকে আর মূল্যায়ন তিনি করলেন না, অর্থাৎ ওখানে এরশাদকে ছোট করার জন্য তাকে আনা হলো, কিন্তু তাকে মূল্যায়ন করা হলো না। তারপর অন্যান্য যে সকল আওয়ামী লীগের নেতাদেরকে আনা হলো তাদেরকে বিএনপি মূল্যায়ন করল না। এরপর সেই ফজলুল হক আমিনী, মুফতি ফজলুল হক আমিনী, তাকে আনা হলো, মন্ত্রী বানানো হলো, কিন্তু তার মতো উচ্চ মার্গের একজন ইসলামী নেতা, তাকে মন্ত্রী বানানোর উচিত ছিল এবং হয়তো কথাও ছিল, কিন্তু তাকে ওই এমপি পর্যন্তই রেখে দেওয়া হলো। ফলে ইসলামী ঐক্য জোট আর থাকলো না। একইভাবে অন্য অপর অংশটি যেটি এই যে এখন মামুনুল হকের আব্বা যেটা ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তাকেও কিন্তু বিএনপি মূল্যায়ন করেনি। এর বাইরে বিএনপির যে সকল যাকে বলা হয় পাওয়ার হাউস ছিল সব দিক থেকে, যেমন মেজর হাফিজ, তারপর কর্নেল অলি, বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী, এই পাওয়ার হাউসগুলোকে তারা অপমান করতে করতে, লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে এরা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আলাদা নতুন দল গঠন করেছে বিএনপির জমানাতে, যেটা বিএনপিকে একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এখনও ধরুন চিন্তা করুন,
মাহিবী চৌধুরীর যে ক্রেজ, ইমেজ, সে যদি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় 50 জন ছেলে তার সঙ্গে ছবি তুলতে আসবে। এই পর্যায়ের ক্রেজ বিএনপিতে নেই, কারো নেই। এখন এই যে নির্বাচন হলো, এখন সেই নির্বাচনে যদি মাহিবী চৌধুরী, আন্দালিব রহমান পার্থ, রুমিন ফারহানা তারা যদি ফুল টাইম থাকতেন, আমার বিশ্বাস যে অন্ততপক্ষে 1000-2 অতিরিক্ত ভোট ছাত্রদলের প্রার্থীরা এই গত নির্বাচনে পেত। কিন্তু বিএনপি সেটা ব্যবহার করেনি, বরং তাদের এই যে নিজস্ব যারা লোকজন ছিল, পাওয়ার হাউস ছিল, তাদেরকে অপমানিত করেছে। আচ্ছা, অপমান করে আবার পরবর্তীতে তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। বি চৌধুরীর বাসায় হঠাৎ করে কথা নেই বার্তা নেই বেগমজি একদিন যাকে বলে হাজির। বি চৌধুরী আমাকে একদিন টেলিফোন করলেন যে, রনি, আমি তো বুঝলাম না, আমার তো এখন ঘর সংসার ভাঙে ভাঙে অবস্থা, তোমার চাচি বলতেছে যে কি ব্যাপার, কথা নাই বার্তা নেই, আমার বাসায় বেগম যা কেন এলেন, আমাদেরকে রেল লাইনের উপরে যে দাবরানিটা দেওয়া হলো, তারপর যেভাবে আমার বাসায় আগুন লাগিয়ে দেওয়া হলো, এরপর হঠাৎ কথা নাই বার্তা নাই বেগম যে আমার বাসায় আসবেন। এই কাজগুলো বিএনপি করেছে। একইভাবে কর্নেল অলিকে যে দাবরানি দেওয়া হয়েছে, মানে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেই আচরণ করার পর আবার সেই কর্নেল অলির সঙ্গে তাদের যে ঐক্য, সেই ঐক্য হলো 2018 সনে, আবার সেই ঐক্য ভেঙে গেল নির্বাচনের পরে, সব শেষ। একইভাবে জামাতের সঙ্গে তাদের যে বন্ধনটা, একটা এমন সময় ছিল যে জামাতের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করতে পারতো না, বেগম জিয়ার কাছেও করতে পারতো না, তারেক রহমান সাহেবের কাছে করতে পারতো না। এখন সেখানে এমন কি হলো যে 2018 সনের নির্বাচনটা তারা একসাথে করলো, আর 18 সনের পরে সেই নির্বাচনের পরে আস্তে আস্তে পার্থর সঙ্গে সম্পর্ক খারাপ হলো, পার্থ পদত্যাগ করলো, কর্নেল অলির সঙ্গে সম্পর্ক খারাপ হলো, পদত্যাগ করলো, ডক্টর কামাল থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না, এদের সবার সঙ্গেই সম্পর্ক ডিটাচড হয়ে গেল 18 সনের পরে। তারপর অন্যান্য যারা ছিলেন, জাসদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ। মানে 2019 সন থেকে একেবারে 2023-24 সন পর্যন্ত, মানে যে জোটটা হয়েছিল 2018 নির্বাচন কেন্দ্রিক, সেই জোটের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না। আর ইতিমধ্যে জামাতের সঙ্গে সম্পর্কটা রীতিমতো দাকুমড়া হয়ে গেল, এবং সেই দাকুমড়া সম্পর্কের কারণে জামাত অপমানিত, লাঞ্ছিত, এবং তারা ধীরে ধীরে তাদের প্রসেস অনুযায়ী রাজনৈতিক প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর, এবং সেটা তারা করেছে, এবং এতটা কৌশল করে করেছে যেটা বিএনপি বুঝতেই পারেনি, বোঝার চেষ্টা করেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয়, এই যে সমন্বয়কদের নামে সাধারণ ছাত্রদের যে জোট, ইট ওয়াজ এ জামাত ব্যাকড অর্গানাইজেশন। তারা প্রথম 6 মাস 7 মাস ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের কোনো ছেলে মেয়েকে ঢুকতেই দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। কিন্তু ওই সময়টাতে তারা এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সব জায়গাতে তারা কিন্তু তাদের দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে, যেটা বিএনপি বুঝতেই পারেনি। অথচ বিএনপি যদি প্রথম দিনই হিট করত, প্রথম দিনই তারা হিট করতো এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ঢুকে পড়তো, তা আজকের এই অবস্থাটা হয়তো তৈরি হতো না। এনিওয়ে, তো জামাত যে কৌশলগুলো করেছে, সেই কৌশলে তারা সফল হয়ে এই ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে। আর অন্যদিকে বিএনপি যে সবর করেছে, সেই সবরের সঙ্গে তাদের লোভ ছিল, লালসা ছিল মূলত জাতীয় নির্বাচনে জয়লাভ করার, যে কোনো মতে একটা সাধারণ নির্বাচন দিলে তারপরে শেষে সেই নির্বাচনে যদি সব দলগুলো আসে, তাহলে তো আমরা ব্রুট মেজরিটি পাবো। এর আগে ছাত্রদলদের গন্ডগোল করানো, মারামারি করানো, বোমাবাজি করানো, তাহলে সবাই বলবে এরা তো ছাত্রলীগ, এমনিতে চাঁদাবাজির অনেক দুর্নাম বদনাম অভিযোগ। তো এই কারণে কি হলো, তারা সবর করেছে। কিন্তু এই সবরে যেটা হলো, তারা শুধুমাত্র বদনামের ভাগিদার হয়েছে। কিন্তু যদি তারা শক্তিমত্তা প্রদর্শন করতো, তাহলে এই যে বদনামগুলো এখন 10 মুখে লোকজন বলছে, এই বদনাম কিন্তু ছাত্রলীগেরও ছিল, কিন্তু মানুষ বলতে সাহস পেত না, বললেই দাঁত খুলে ফেলা হতো। কিন্তু এখন কি হচ্ছে, অপকর্ম হচ্ছে, আবার গালিও খাচ্ছে, আর বদনাম ছড়িয়ে পড়ছে। আমাদের পেটের মধ্যে ধরেন আবর্জনা রয়েছে, এখন পেটের মধ্যে আবর্জনা রয়েছে আমরা সবাই জানি, কিন্তু এটা দুর্গন্ধ ছড়ায় না। কিন্তু এটাকে আপনি যদি মাথার উপর নিয়ে ঘুরেন, হাতে পায়ে লাগিয়ে ঘুরেন, তাহলে কী অবস্থা তৈরি হবে। তো এখন বিএনপির যে ভুলগুলো, ত্রুটিগুলো গত 1 বছর, এগুলো এখন রীতিমতো শরীরে, নাকে মুখে মেখে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু বিএনপি যদি এগুলো
কৌশল করতো, গোপন রাখতে পারতো, ভয় দেখাতে পারতো, তাহলে সবাই জানতো বিএনপি এই কাজ করছে, কিন্তু কেউ বলতে সাহস পেত না। এনিওয়ে, ডাকসুর নির্বাচনের পরে আমার যেটা আশঙ্কা হয়, বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে, ছাত্রদল ধৈর্য হারিয়ে ফেলবে, এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে নির্বাচনী এলাকাতে এক চুলো ছাড় দেবে না। তারা তাদের যে মিলিটেন্সি, তাদের যে পাওয়ার, এটা তারা প্রয়োগ করবে, এবং সেটা যদি প্রয়োগ করা শুরু করে তাহলে ওই যে পরাজিত নিষিদ্ধ ছাত্রলীগ, তারা তখন বেল বাজাবে। একবার ছাত্র শিবিরের পক্ষে কাজ করবে, একবার ছাত্র দলের পক্ষে কাজ করবে, এবং পুরো প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে একটা সংঘাতময় পরিস্থিতি তারা তৈরি করে ফেলবে। আর পরবর্তীতে যে মানে রাজনৈতিক যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে এই সংঘাতটা ছড়িয়ে পড়বে, এবং সংঘাতটা ছড়িয়ে পড়ার ফলে যেটা হবে, যে সকল এলাকাতে শিবিরের মিলিটেন্সি নাই, পাওয়ার নেই, বা সেখানে তারা শুধুমাত্র জনপ্রিয়তাকে যাকে বলা হয় পুঁজি করে তারা এগুচ্ছে, এটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এখানে একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিবিরের এই কর্তৃত্ব বা এই বিজয়, এটার সঙ্গে তো জামাতের বিজয়ের পার্থক্য রয়েছে। এখানে শিবির তাদের মিলিটেন্সি পাওয়ার, মানে তাদের যে সামরিক শক্তি, তারা কিন্তু প্রয়োগ করার ক্ষমতা রাখে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা নিয়ে যখন দেরি হচ্ছিল, তখন হাজার হাজার জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে যেভাবে ঘেরাও করেছিল, তার অ্যাগেনস্টে বিএনপিও কিন্তু লোক সমাবেশ করেছিল, কিন্তু সেটা জামাত শিবিরের মতো পারেনি। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন দেখলেন যে এখন ফল ঘোষণা করলে তারা নিরাপদ, তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো এটা শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের যেখানে যেখানে আছে সেভাবে পারছে। এটা পটুয়াখালী জেলা, বরিশাল জেলা, এমনকি চট্টগ্রাম মহানগর যে রাজনীতি, সিলেট মহানগর রাজনীতি, গাজীপুর, অন্যান্য এলাকাতে আসলে বিএনপি যদি এই তাদের যে মিলিটারি পাওয়ারটা, সামরিক শক্তিটা, পেশির শক্তিটা তারা ব্যবহার করে এবং ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে কিন্তু জামাত সেখানে টিকবে না। এবং যখন জামাত সেটা টিকবে না, যেটা শুরু হবে মূলত এই ডাকসু নির্বাচনে বিজয়ের এই উপলক্ষে কেন্দ্র করে। এই বিজয়ের ফলে বিএনপির যাকে বলা হয় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবং এখানে অনেক কিছু ঘটার আমি আশঙ্কা করছি, যেটা বিএনপির শীর্ষ নেতৃত্ব, এমনকি জামাতের শীর্ষ নেতৃত্ব চাইলেও এটা দমন করতে পারবে না। ইতিপূর্বে বুয়েটে যেখানে শিবিরের 100